আসসালামু আলাইকুম। আজকে আমরা আসসালাম। অধস্তন আদালতের বিজ্ঞজনের সাথে মতবিনিময়, প্রসঙ্গ যখন রাজবাড়ী। আজকে আমাদের আলোচক বৃন্দ অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সভাপতি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতি; অ্যাডভোকেট এটিএম মোস্তফা মিঠু, সাবেক সভাপতি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতি; এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা আইনজীবী সমিতি। আমি শুরুতেই আমাদের রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা মিঠু সাহেবের কাছে যাচ্ছি। উম, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির রাজবাড়ী কোর্ট নিয়ে কি ভাবনা, রাজবাড়ী কোর্টের সংস্কার নিয়ে কি ভাবনা, আপনি যদি দয়া করে একটু বলতেন। জনাব অ্যাডভোকেট আহ এটিএম মোস্তফা মিঠু সাহেব, একটু যদি বলেন। আদালতের সমস্যা বহুবিধ। আপনি প্রথমত বলি, আপনাকে আমরা সেপারেশন অফ জুডিশিয়ারি বলতে যা বুঝি, কিন্তু সেইটার সফল বাস্তবায়ন কিন্তু আমরা অদ্যাবধিও কিন্তু কোনো বাস্তবায়ন দেখি না। মানে সেপারেশন অফ জুডিশিয়ারি বলতে মানে মানে বিচারকরা স্বাধীন হয়েছে, কিন্তু আইনজীবীরা আমার মনে হয় না এই স্বাধীনতা সুফল ভোগ করতে পারে। আর বিশেষ করে রাজবাড়ী জেলার কথা বলি, আমাদের রাজবাড়ী জেলা বারের বর্তমানে বর্তমান না, আজ দীর্ঘদিনের একটা সমস্যা। রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নিজস্ব সম্পত্তির মধ্যে সহ যেটা জেলা বারের সাথে আমাদের একটা বিবদমান মামলা মোকদ্দমা বিদ্যমান রয়েছে। এবং সেটা মহামান্য হাইকোর্টের রিট পিটিশন, আমি নিজেই রিট পিটিশনার ছিলাম, এবং রিট পিটিশনার আদেশের প্রেক্ষিতে ওই আহ, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক ওই কার্যক্রমটা বন্ধ আছে, কিন্তু তার কোনো সুষ্ঠু সমাধান কিন্তু আজ পর্যন্ত বার বার বা আমাদের সচিবালয় থেকে কোনো সমাধান কিন্তু আজ পর্যন্ত করেন নাই। বার কেন্দ্রিক যে সমস্যা আমরা আমরা ফিল করি, এগুলো কিন্তু বার বার এবং বেঞ্চের মধ্যে সবসময় এত উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান থাকে। সঙ্গত কারণেই আমরা এই প্রপার্টির আমরা জেলা বারের সম্পত্তি হিসেবে দাবি করি, এবং দ্যাট ইজ জুডিশিয়াল বিজ্ঞ বিচারক বৃন্দ আমাদেরকে এটা সেপারেট পক্ষ মনে করে ওইটা আমরা ওই কাজ ওই ওই বারের সম্পত্তি দখলের অপচেষ্টা অদ্যাবধি নিয়োজিত আছেন। এবং ওনারাও আমাদের বারকে বিবাদী শ্রেণীভুক্ত করে মামলা করেছেন, আমরাও মামলা করেছি, দেওয়ানি মামলাও বিদ্যমান আছে। এর একটা সুষ্ঠু সমাধান কিন্তু আমরা আহ, আশা করি। আর সারা বাংলাদেশের জুডিশিয়ারি সম্পর্কে যেটা আপনারা জানতে চান কিনা আমি ঠিক বুঝতে পারি না। আমরা রাজবাড়ী বার কেন্দ্রিক কিছু বললে বলতে গেলেও জি জি, জনাব মিঠু সাহেব, আমরা আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। এখন আমি একটু জনাব আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যেতে চাচ্ছি। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি। যে আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে কি, আহ এখন তো আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করতেছি। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনাকে তার গদি থেকে নামাইছি। এখন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের বর্তমান কি অবস্থা? আপনি যেহেতু একটা দায়িত্বশীল পদে আছেন, সেই দায়িত্বশীল পদে আসীন অবস্থায় আপনার কাছ থেকে আপনার মত জানতে চাচ্ছি এবং বর্তমান অবস্থা জানতে চাচ্ছি। রাজবাড়ীতে বিগত 9, 14, 18 এবং 24-এ বহু রাজনৈতিক মামলা হয়েছে। সেই সমস্ত মামলায় কোনোটায় 2000 আসামি, কোনোটায় 2400 আসামি। এই মামলাগুলোর মধ্যে 24 সালের মামলাগুলো শেষ হয়েছে। এগুলো এফআরটি দিয়েছে, কিন্তু 9, 14 এবং 18 মামলাগুলো এখনো বিচারাধীন। শত শত মানুষ ভোগান্তির শিকার। এই রাজনৈতিক মামলা বিবেচনায় একটা লিস্ট দেওয়া হয়েছে, তাতে এই মামলাগুলোর তথ্য দেওয়া হয়েছে। আর আহ, বিচার বিভাগের স্বাধীনতাটা বেসিক্যালি বিচারকদের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য, আমরা যারা সচেতন সবাই আমরা বুঝি। তাদের অর্থনৈতিক স্বাধীনতা নাই,
অর্থনৈতিক বিষয়ে তাদের অন্যের উপর নির্ভর করতে হয়। আর উম, আহ, আইনজীবীদের স্বাধীনতা কতটুকু, আইনজীবীদের কোনো সুরক্ষা নাই। আইনজীবী সুরক্ষার বিষয়ে কোনো কিছু, এই বিচার বিভাগের সকল স্বাধীনতা, তার সাথে কিন্তু আইনজীবীদের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু নাই। আমাদের 40 শুদ্ধ আইনজীবীরা বার কাউন্সিল থেকে কোনো সুবিধা পায় না, লোকাল বারেও তাদের অবস্থা খারাপ। এই একটা বিষয় আছে। আর 5ই আগস্টের পরে বেশি দিন যায় নাই, এত দ্রুত কোনো ফলাফল আশা করা যায় না। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কিছু বিচারক, যেটা অপ্রিয় সত্য, বিচারক নিয়োগের বিষয়ে যেটা রাজনৈতিক বিবেচনায় কিছু বিচারক ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমাদের নজরে আসছে। তাদের দক্ষতা, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এরকম সমস্যা আমাদের ফেস করতে হয় অতীতের নিয়োগপ্রাপ্ত বিচারকদের নিয়ে, যাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকলে তার মাধ্যমে যদি ফেয়ার ভাবে নিযুক্ত করা যেত, সেই বিচারকদের কাছ থেকে মানুষ যতটুকু রিলিফ পাইতো, এই সমস্ত বিচারকদের বিষয় নিয়ে আমরা শঙ্কিত। এবং তাদের পারফরমেন্স ভালো না এরকম বিচারকের সংখ্যা আছে, যে জুডিশিয়ারিতে হাতে গোনা না, বেশ পরিমাণেই আছে। আর অন্য বিষয়ের মধ্যে বলবো, আমার পূর্ববর্তী বক্তা, আমার বারের সাবেক সেক্রেটারি এবং সাবেক প্রেসিডেন্ট, উনি দুইটাই, উনি যে কথা বলছেন, আমাদের জেলা বার অ্যাসোসিয়েশনের দুইটা অংশ ছিল, একটা উকিল লাইব্রেরি আর একটা মুক্তার লাইব্রেরি। মুক্তার লাইব্রেরিতে আমাদের 15% জমি, ওই জমিটা মাঝে আমাদের সিএস রেকর্ডে আমাদের দখল, মাঝে ওই জমিটা বেহাত হয়ে যায়, গণপূর্তের নামে রেকর্ড হয়, কিন্তু তার আংশিক সম্পত্তিতে আমাদের দ্বিতীয় বার ভবন বিদ্যমান। ওই সম্পত্তিটা জেলা জাসিপের সম্পত্তি না, এটা বার অ্যাসোসিয়েশন সম্পত্তি, ভুল করে রেকর্ড হয়েছে গণপূর্তের নামে। কিন্তু আমরা পার্ট পজিশনে আছি, আমাদের দাবি যে মুক্তার লাইব্রেরির যে 15% জমি, সেই 15% জমির মধ্যে কিছুটা মসজিদে অন্তর্ভুক্ত হয়েছে, মসজিদের টুকু বার দাবি করে না। 3% অথবা 4% মসজিদে গেছে, বাকি 11% সম্পত্তি নিয়ে আমাদের দীর্ঘদিন একটা সংগ্রাম আছে। আমরা ইতিমধ্যে এই 5 তারিখের আগে এবং 5 তারিখের পরেও আমরা আমাদের সচিব মহোদয়ের সাথে, নতুন সচিব মহোদয়ের সাথে ওনার দেখা করেছি, আমাদের সলিসিটর জেনারেল সাহেব ছিলেন, ওনার সাথে দেখা করেছি। এখন ওনাদের একজন প্রতিনিধি আসবেন খুব দ্রুত, আমাদের যুগ্ম সচিব রুহুল আমিন স্যার, উনি রাজবাড়ির এক্স সেশন জাজ, উনি যুগ্ম সচিব হিসেবে উনি আমাদের কথা দিয়েছেন, কথা হয়েছে, আমাদের প্রেসিডেন্ট এবং আমি গিয়েছিলাম। ডিসেম্বরের মধ্যে উনি আসার জন্য একটা কথা বলছেন, এই বিষয়টা যাতে আলোচনা নিরসন করা যায়। এইটা হলো আমাদের ওই সম্পত্তির বিষয়ে যে বিরোধটা, ওইটা বিষয়ে এম, উনি আমাদের আশ্বস্ত করেছেন সচিব মহোদয়ের সামনেই। দেখা যাক উনি ডিসেম্বরের মধ্যে আসতে পারেন কিনা। আমরাও চাই, বার চাই, সাধারণ লয়েরা চাই, রাজবাড়ী বারের অন্য কোনো সম্পত্তি নাই, অন্য কোনো মার্কেট নাই, ছোট জেলা, নদী ভাঙা জেলা, এই জায়গায় আইনজীবীদের অর্থনৈতিক অবস্থাও খুব বেশি ভালো না। আমাদের 1997 সাল পর্যন্ত রাজবাড়ী বারের কোনো ফান্ডই ছিল না, কোনো টাকা ছিল না, 1 টাকা না। 97 সাল থেকে 2027 সাল পর্যন্ত ছিল আমাদের, কিছু টাকা হয়েছে, এই গত বছরে একটু ভালো টাকা হয়েছে, এবছরও ওই ধারাটা অব্যাহত আছে। আমরা আশা করব যে আমাদের ওই সম্পত্তিটা উদ্ধার হলে বার ওই জায়গায় কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে, লয়ারদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। এই বিষয়টা আলোচনার মাধ্যমে সুরাহা হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। এটা আমাদের জন্য একদম খুবই মানে সবচাইতে বিব্রতকর অবস্থা, এবং আমাদের লয়ারদের প্রাণের দাবি যে আমাদের জায়গাটুকু ভুল করে হোক আর যাই হোক, আমাদের জায়গাটুকু আমাদের ফেরত দেওয়া হোক। আমরা অন্য জাসিপের কোনো সম্পত্তি দাবি করছি না। এই পর্যায়ে এই পর্যন্ত আমাদের অবস্থা আছে। আমরা চেষ্টা করছি যাতে জি, জনাব সমস্ত আব্দুল লতিফ লয়ারদের নিয়ে। সাহেব, আমি আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমি এখন আবার একটু মিঠু সাহেবের কাছে যেতে যাচ্ছি। জনাব মিঠু সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আপনার কাছে আমার একটা কোশ্চেন। যেহেতু একটা বিবদমান মামলা আছে, এই মামলার ফলশ্রুতিতে বর্তমানে রাজবাড়ী বার এবং বেঞ্চের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। না, সম্পর্ক তো বললামই, প্রথমেই বলছি, এটা বিবদমান মানে কি, একটা সংঘাতময় এবং পরিস্থিতি বর্তমানে আমরা। বিচার বিচার প্রক্রিয়ায় এর এর কোনো প্রভাব পড়তেছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। ওনারা যে মামলা করছে গণপিটুনির বিরুদ্ধে, গণপূর্তও বিবাদী করেছে। আমরা অর্ডার 1 রুল 10 আবেদন করলেও আমাদের আমাদের ওই আবেদনটা
আমরা পক্ষভুক্ত বিবাদীর জন্য বারবার আবেদন করেছি, নিবেদন করেছি, অন্তত 50টা আবেদন আমরা করেছি। ওনারা ওই বিষয়ে কোনো আদেশ দেন না, ওনারা দেনই না। আমাদেরকে পক্ষ করেন বা না করেন, ওনারা যদি আমাদেরকে অ্যাডেড পার্টি না করেন তা আমরা হায়ার করে যেতে পারি, সেই স্কোপটাও কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আমরা বারবার ওই কালক্ষেপণ করেন বিভিন্ন তালবাহানায়। এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ ওয়ানে এই মামলাটা বিচারাধীন আছে বর্তমানে। আর আমার যে রিট পিটিশনার, আমি নিজে মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম, সেটার তো একটা অন্তর্বর্তীকালীন আদেশ ছিল বলে ওই আদেশটা এখন তো স্ট্যান্ড ওভার হয়ে আছে। ওই মামলাটা তো আর এখন আর জাস্টিস এনায়েত করিম স্যারের আদালতে ছিল। এখন বেঞ্চও পুনর্গঠিত হবে। আমাদেরও মানে করার দরকার আছে কিনা, এরকম কোনো সিদ্ধান্ত আর এখন আপাতত হয়নি এই 22-এর পরে। আহ এখন মিঠু সাহেব, আমি জি, যেটা বলতে চাচ্ছি, বার এবং বেঞ্চের তো সম্পর্ক দরকার। জি, জি। যদি বিচার প্রার্থী যদি বিচার চায়, ন্যায্য বিচারের জন্য বার এবং বেঞ্চের সুসম্পর্ক বিদ্যমান থাকা দরকার। এক্ষেত্রে যেহেতু আপনাদের বারে একটা সমস্যা হয়েছে বার এবং বেঞ্চের মধ্যে, এটা নিরসনে যারা দায়িত্বশীল ছিলেন তাদের কি ভূমিকা ছিল এবং বর্তমানে কি করণীয়, এবং বর্তমানে এই ইস্যু ছাড়াও অন্যান্য কোনো ইস্যু নিয়ে বার এবং বেঞ্চের মধ্যে কোনো দ্বন্দ্ব বিদ্যমান আছে কিনা, এবং কি কি কারণ আপনি মনে করেন যে বার এবং বেঞ্চের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা কমানোর জন্য বা এই দূরত্ব নিরসনের জন্য কি কি ভূমিকা নিতে পারে বার এবং বেঞ্চ উভয় পক্ষ? বার বেঞ্চ নিতে পারে বলতে, এটা তো আমাদের জেলা জজ মহোদয় আছেন, এবং আমাদের আইন সচিব মহোদয় আছেন, এবং আমাদের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস কে কুষ্টিয়ার আহ, হাসান হাসান ফয়েজ সিদ্দিকী। হাসান ফয়েজ সিদ্দিকী। হাসান ফয়েজ সিদ্দিকী স্যার নিজে এখানে আসছিলেন সম্মেলন আমাদের একটা মানে সভা করলেন, এবং ওই সভায় আইনজীবীদের সাথে সভা করে উনি নিজে একটা কমিটি করে দিয়ে গেছিলেন, কুদ্দুজ্জামান সাহেবকে হেডেড করে আমাদেরকে 3জনকে সদস্য অন্তর্ভুক্ত করে। কিন্তু সেটার আর আজ পর্যন্ত কোনো আলোর মুখ দেখে নাই। আমরা বারবার সচিব মহোদয়ের কাছে গিয়েছি, আমার বর্তমান সেক্রেটারি সভাপতি বারবার গিয়েছেন, এই একই ফলাফল। এমনকি দেওয়ানি মামলাটারও কোনো যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে দ্যাট ইজ ঊর্ধ্বতন আদালতের কাছে যাব, সেই সুযোগটা পর্যন্ত ওনারা আমাদেরকে দেন না। আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ 1 এবং 2, যেটা আমাদের বর্তমান রাজবাড়িতে আছে, এরা আমাদের মনে হয়, আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে ওনারা সিভিল মামলাগুলো, দেওয়ানি, বিশেষ করে দেওয়ানি মামলাগুলো ওনারা করতেই চান না। যদি ওনাদের এনআই অ্যাক্টের মামলা আছে, ওনাদের ওনাদের ডিসপোজালের সংখ্যা মনে হয় ওটাতেই পূরণ হয়ে যায়, যে কারণে অধিকাংশ মামলাই ফর ইয়ার্স টুগেদার। আমি 3টা মামলার নাম্বার দেব: 10/2011, 31/15, ফর এসআর এডি। এটা এটা হাউ ইট ইজ পসিবল? এটা কি কোনোভাবেই সম্ভব? এই 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 দেশের এই প্রচলিত আইন অনুসারে 11 বছর একটা মামলার এসআর এডি, এটা কি কোনো এটা কোনো বিচার কার্যের অংশ বলে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি বারবার বহুবার আবেদন করেছি, অর্ডার 5 রুল 20-তে আবেদন করেছি, অর্ডার 5 রুল 20-তে টাকা জমা দিয়েছি, তারপরেও নাকি ওনাদের সমন জারি হয় না। এটা আদালতের, এটা কি আদালত, কি বিচার কার্য ওনারা পরিচালনা করেন? এটা স্পেসিফিক আমার আমার ব্যক্তিগত সমস্যার কথা আমি বললাম। এরকম আমার মনে হয় এ জেলায়, এবং এ বিষয়ে জুডিশিয়াল কনফারেন্সে আমি বলেছি, যেহেতু আমার বলার সুযোগ ছিল আমি বলেছি, তারপরেও কিন্তু কোনো প্রতিকার কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। সে কারণে আহ, মানে আমাদের জজশিপের সাথে আইনজীবীদের সুসম্পর্ক না থাকলে বিচার কার্য দ্রুত ত্বরান্বিত করা, ন্যায় বিচার আশা করা, এটা আমাদের জন্য মনে হয় আইনজীবীদের জন্য দুরূহ ব্যাপার। এবং সেক্ষেত্রে যদি সরকারি কোনো সহযোগিতা বা এই আজকের সভা, এখান থেকে কোনো মতামত যদি আমাদের কর্তৃপক্ষের কাছে যায়, দৃষ্টিগোচর হয়, আমি আশা করি ওনারা এ বিষয়ে
আশু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মিঠু সাহেব। এখন আবার আমি প্রশ্ন নিয়ে আসছি জনাব আব্দুর রাজাক সাহেবের কাছে। আমার আরেকটি কোশ্চেন, আহ রাজবাড়ে যে আইনজীবী সমিতি, জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের জন্য কি কি ভূমিকা রেখেছে এ পর্যন্ত, এবং তাদের কার্যক্রম গুলা কি কি, যদি জনাব আব্দুর রাজ্জাক সাহেব একটু কাইন্ডলি আমাকে বলতেন। জি, আমরা বলি, আমার আমি আগেই বলেছি যে আমাদের জেলাটা নদী ভাঙা একটা এলাকা। আমাদের পূর্বাঞ্চল গোয়ালন্দর অর্ধেকাংশ নদীতে গর্ভে নিমজ্জিত হয়ে যায়, ভেঙে যায়। পাংশার একটা অঞ্চল, কালুখালীর একটা অঞ্চল, এই বিস্তীর্ণ এলাকাটা নদী ভাঙা এলাকা। স্বভাবতই অন্যান্য বারের তুলনায় আমাদের রাজবাড়ী বারের লয়ারদের আয় কম। আর এই যে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো বন নেই, কোনো পোর্ট নেই। এই কারণেই স্বাভাবিকভাবেই সোর্স কম। আমরা এই অতীতে আমাদের সিনিয়রেরা 97 সাল পর্যন্ত যেটাই করুক, আমরা, আমার আগের যে বক্তা, উনি সেভারাল টাইম সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন উনি, ওনার সময়। তারপর থেকে আমরা চেষ্টা করছি এখন বারের, আমরা বিশেষ করে আমি গত 22-এ সেক্রেটারি ছিলাম। আমি 22 সাল থেকে একটা সিস্টেম করেছি যে বারের অডিটটা প্রত্যেক দিন, পার ডে। ইতিপূর্বে আমাদের একজন ক্লার্ক, সে মারা গিয়েছিল, তার কাছে বারের 58 লাখ টাকা ছিল। সে বারের টাকা বারে না জমা দিয়ে, ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখছিল। আমরা এখন হিসাবটা পার ডে এবং পার মান্থ, প্রত্যেক দিনের অডিট প্রত্যেক দিন। আমি যে এখনো বারে আছি, 7টা 8টার আগে কোনোদিনই যাই না, আজকের হিসাব করে তারপরে যাই। আমরা এখন হিসাবটা পার ডে পার মান্থ করি, যে আমার বারের আয় কত, আজ পর্যন্ত আমার স্থিতি কত। এর এটা করে মাস বছর শেষে আমাদের যে অডিটটা হয়, এটা করাতে দেখা গেল যে আমার 22 সালে বারের আয় ছিল 55 লক্ষ টাকা। সেটা গত বছরে সেটা দেখা গেল যে তার দ্বিগুণ প্লাস হয়েছে 22 সালে, আমার সেক্রেটারি প্রথম বছরে। এখন আমরা, আমাদের লয়ার একজন মারা গেলে আমরা টাকা দিতাম 20,000 টাকা। 12 সাল 14 সাল পর্যন্ত আমার মিঠু সাহেবের যে সময় সভাপতি হন, সেক্রেটারি ছিলেন আগের টার্মে, ওই সময়তেও আমাদের আহ, এই উত্তরণটা শুরু হয়েছে। আমাদের 20,000 টাকা একজন লয়ারকে তার মৃত্যু অন্তে দেওয়া হতো। এখন আমরা 20 বছর প্র্যাকটিসে 5 লাখ টাকা দিই। যদি 20 বছর প্র্যাকটিস করে কেউ সারেন্ডার করে লাইসেন্স, তাকেও আমরা 5 লাখ টাকা দিই। আর তার উপরে গেলে সেই ক্ষেত্রে ওই সিলিং অনুসারে আমরা দিই, যে 20 বছরে যদি 5 লাখ হয়, তাহলে 25 বছরে কত, এরকম যে সিলিংটা আছে। অথচ আমাদের এক সময় 20,000 টাকা দেওয়া হতো, হয়তো বা আজ থেকে 12 বছর আগেই, 10 বছর আগেই এরকম ছিল। এখন আমরা হিসাবটা পরিচ্ছন্ন করায় বারের আয় বৃদ্ধি পায়, সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেও আয়টাও বৃদ্ধি পাচ্ছে, হিসাবটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে। আর আমাদের বারের একটা, গত বছর আমরা বারের একটা নতুন বিল্ডিং এর, যেটা আমি বসে আছি এখন, এর উপরের তলাটা আমরা বাণিজ্যিক ভিত্তিতে বরাদ্দ দেই। এই জায়গা প্রত্যেকটা রুম, বড় রুমগুলো 2.5 লক্ষ টাকা সিকিউরিটি আর 2500 টাকা ভাড়া, ছোট রুমগুলো 2 লক্ষ টাকা সিকিউরিটি, 2,000 টাকা ভাড়া। এটাও আমাদের সাধারণ আইনজীবীদের কল্যাণে ব্যয়িত হচ্ছে। এখন যে প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে, যারা আজ আমার বিগত যারা ছিলেন আজ 10-12 বছর, যারা সভাপতি সেক্রেটারি ছিলেন, তাদের অবশ্যই তাদের অবদানও আছে। আর এরা যারা নেতৃত্ব দিচ্ছে, এখন বারের সদস্যদের আর্থিক যেটা, এটা বৃদ্ধি পাচ্ছে। আর আর্থিক, শুধুমাত্র আর্থিক উন্নতি হলে হবে না, আমাদের অ্যাকোমোডেশনের বিষয়টা আছে, যেটা আমাদের একদম বড় সমস্যা। যেটা আমার আহ পূর্ববর্তী বক্তা উনি বলছেন যে এই যে মামলাটায় ওনারা জবাবটা, আমরা জবাব দিয়েছি, ওনারা জবাবটা করেন নাই। আমরা গত তারিখে আমার বর্তমান কমিটির সভাপতি হাবিবুর রহমান বাচ্চু সাহেব এবং আমরা এই বিষয়টি নিয়ে আমাদের জেলা জজ স্যারের সাথে দেখা করি, এবং আমাদের জবাবটা গ্রহণ করা হয়েছে। আমরা যে জবাব দিয়েছিলাম, জবাবটা ওনারা গ্রহণ করছেন। গ্রহণ করে পরবর্তী তারিখ নির্ধারণ করছেন, এই যে ভ্যাকেশনের পরে তারিখ আছে। এখন এই মামলা প্রসিড করবে, বারের মামলাটা যেটা, দুইটাই। আমাদের জবাবটা সর্বশেষ এরকম হয়েছিল যে আমরা অনেকগুলো তারিখে, ওনারা ওইটা স্থবিরতা ছিল, এখন ওইটা জবাব গ্রহণ করছেন, এখন মামলাটা প্রসিড করবে, এই অবস্থায় আছে। আর বার তো আসলে একটা বৃহৎ পরিবার। এই জায়গায় অনেক সচ্ছল লয়ার আছেন, সবার ব্রিফ সমান না, কারোর ব্রিফ বেশি, কারোর ব্রিফ কম।
কেউ অত্যন্ত হতদরিদ্র পরিবার থেকে আসছে, কেউ ভালো রিচ পরিবার থেকে আসছে। মোটের উপরে আমাদের অধিকাংশ লয়ারের আহ আর্থিক সক্ষমতা কম, যে বাস্তবতা অন্যান্য জেলার তুলনায় আমাদের খুব কম। আমাদের অধিকাংশ লয়ার শহরে থেকে বাসা ভাড়া করে থাকার মতো আর্থিক সঙ্গতি অনেকের নাই। তারা ওই গ্রাম থেকে সকালে রওনা দেয়, সারাদিন কোর্ট করে আবার সন্ধ্যার সময় আবার বাসায় যায়। এটা এটা আমাদের রাজবাড়ির বাস্তবতা। জি, এখন জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন। যেহেতু আপনি বলতেছেন যে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির আইনজীবী সদস্যগণদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, জি জি, একটা কোশ্চেন আরেকটা আছে যে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির যারা নতুন সদস্য হবে, তার নবীন আইনজীবী, জি, এদের জন্য আপনারা সদস্য ফি কত রাখছেন, বা এদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? যেহেতু বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সদস্য ভুক্তি ফি নিয়ে অনেক সমালোচনা আছে, আলোচনা আছে, এই আমাদের ক্ষেত্রে রাজবাড়িতে, আপনার জি, আমাদের রাজবাড়িতে আহ সদস্য ভর্তির ফি 50,000 টাকা। আর সদস্য হলে প্র্যাকটিস করলে বছর শেষে দেখা যায় যে আমাদের কল্যাণে যে বছর শেষে যে কল্যাণের টাকাটা আসে সেটা 20,000 টাকা। অর্থাৎ একজন সদস্য হলে এক বছর শেষে সে বেনভোলেন্ট বাদেই, আহ, অন্যান্য সুবিধা বাদেই সে শুধুমাত্র কল্যাণ থেকে 20,000 টাকা পায়। এরকম একটা সুবিধা আছে। মানে আমাদের অন্যান্য বারে আমাদের পাশে ফরিদপুরে আছে 1 লক্ষ টাকা। আমাদের যেহেতু এই জায়গায় এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, সেই কারণে আমরা আগে 20,000 টাকা ছিল, 25,000 টাকা, 30,000 টাকা ছিল, এরকম করতে করতে এখন সর্বশেষ 50,000 টাকার একটা সিলিং আছে। আমরা জুনিয়ররা যারা আসে, প্রত্যেকে আসার দিন থেকে যারা রেগুলার প্র্যাকটিস করে ওই দিন থেকে আমরা কল্যাণের সুবিধা তাদেরকে দিই। এটা আমরা জুনিয়রদের, আগে আমরা যে সময় যোগ দিই ওই সময় দেখা যেত যে 2 মাস 3 মাস অবজারভেশন করে 3 মাস 4 মাসের টাকাটা হয়তো বা দিত না। এখন আমরা নিয়ম করেছি যারা প্র্যাকটিস করবে তাদের যোগদানের তারিখ থেকেই কাউন্ট করা হবে। আর আরেকটা বিষয় আমি বলি, যদিও এটার সাথে আলাদা বিষয়, আমাদের লয়ারদের কয়েকটা বিষয় আছে। আমাদের একজন লয়ার কালুখালীতে সে খুন হয়, কিন্তু বিগত সরকারের আমলে সেই একটা নাটক সাজিয়ে পোস্টমর্টম রিপোর্ট আসছে যে তাকে খুন, ওই হেড ইনজুরি, তার মাথায় আঘাত করে খুন করা হয়েছে। কিন্তু একজনকে জজ মিয়ার মতো সাজিয়ে সে এসে বললো যে আমার মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে সে মারা গেছে। অথচ তার শরীরে কোথাও, তার কাপড়ে শরীরে কোথাও, পাকা রাস্তার পর পড়ে এগুলো তো অনেক জায়গায় ছোলা জখম হয়, হয়ে যায়, ফ্র্যাকচার হয়, কোনো কিছু নাই। ডাক্তার ইতিমধ্যে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন যে তাকে খুন করা হয়েছে। সেটা হেড ইনজুরির কারণে কোনো ধাতব ভারী বস্তু দিয়ে তাকে খুন, আঘাত করা হয়েছে মাথায়। তারপরেও এই মামলাটায় আমরা পুলিশ প্রতিবেদন পাইনি। আমাদের বাড়ির আমরা সব লয়ার মিলে আমরা একটা প্রতিবাদও করেছিলাম। এটা আমাদের জন্য হতাশাজনক যে আমরা আইনজীবী যারা সারাদিন মানুষের জন্য কাজ করি, সেই আইনজীবী যদি ন্যায় বিচার না পায় রাজনৈতিক কারণে। আমার ওই আইনজীবী আবার বিএনপি করতেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলেন। উনার মামলা এই কারণে আমাদের তৎকালীন, বলবো আমাদের রাজবাড়ির একজন প্রভাবশালী এমপি সাহেবের পেছনে ছিলেন। ওই মামলায় আমি এবং আমার সভাপতি ওই সময় আনোয়ার সাহেব, তার ডেড বডি নিয়ে আমরা থানায় যাই। ডেড বডি বহন করার জন্য দুজন লোক ছিলেন, আমাদের সামনে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তার করে তাদের রাজনৈতিক মামলায় দেওয়া হয়। এই ডেড বডির সাথে যারা রাত্রি গেছে সুরতহালে সাক্ষী হয়েছে তাদেরকে এই মামলায় বিচার না করে তাদেরকে উল্টো আসামি করা হয়েছে। আমাদের বারের চাপে পরবর্তীতে আমাদের সেশন স্যার জামিন দিয়েছিলেন। আমরা এই মামলাটাতেও বিচার পাই নাই। আইনজীবীদের জন্য সুরক্ষার তো কোনো বালাই নাই, আইনজীবীরা নিজেরা মারা গেলেও বিচার পাওয়া যায় না, এটা তার জাজল্যমান প্রমাণ। আমরা এই বিষয়টা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখবেন বা শুনবেন তাদের কাছে, অন্যান্য বারের প্রতিও আমরা চট্টগ্রামে রিসেন্ট একটা ঘটনা দেখলাম। আইনজীবীরা আদালত চত্বরে বিচারকদের সমস্ত প্রকার সিকিউরিটি আছে, তাদের গানম্যান থাকে, তারা গাড়িতে আসেন, গাড়িতে যান। আমরা 5 তারিখের পরে দেখছি রাজবাড়িতে আমরা 6 দিন কোর্ট চালিয়েছি কোনো প্রকার পুলিশ ছাড়া, কোনো পুলিশ ছিল না। আমরা আইনজীবী মোহরা দিয়ে আমরা বারের নিরাপত্তা, কোর্টের নিরাপত্তা বিধান করে আমরা চালিয়েছি। এখন যদি একজন আইনজীবী যে বিচার কার্যে সহায়তা করবে তার যদি নিরাপত্তা না থাকে, সে যদি নিজেকে নিরাপদ বোধ না করে, রাজনৈতিক দল, বিভিন্ন সময় বিভিন্ন দল আসবে, কিন্তু আহ আইনজীবী সুরক্ষার যে বিষয়টা, এটা একদমই বাংলাদেশে নাই বললে আমি বলবো। যে আইনজীবীদের অন্যান্য প্রফেশনে যেরকম সুরক্ষার বিধান আছে, আইনজীবীদের সুরক্ষার জন্য ন্যূনতম কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। এটা সময়ের দাবি যে আইনজীবীদের সুরক্ষার জন্য আমি অনুষ্ঠানের মাধ্যমেও দাবি জানাই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যে আইনজীবীদের সুরক্ষার জন্য অন্তত পক্ষে কিছু করা হোক। যে একটা আইনজীবী যদি 3 বছর বয়সে প্র্যাকটিসে মারা যায়, তাহলে সেই আইনজীবী বার কাউন্সিল থেকে কত পাবেন? বার কাউন্সিল তার তো 1 লাখ টাকাও দেবে না, লোকাল বারও ওই রকম দেবেন। তাহলে ওই আইনজীবী পরিবারটার আর কোনো অবলম্বন থাকলো না, হয়তো বা ওই আইনজীবী তার পরিবারে একমাত্র আয় ছিল। এই কারণে আইনজীবীদের অর্থনৈতিক সুবিধার বিষয়টা যেমন জড়িত, তেমনি তাদের সুরক্ষা প্রয়োজন। সুরক্ষা প্রয়োজন। একজন আইনজীবী থানায় গিয়ে একটা সেবার দেখ জিডি করার জন্য, আমরা দেখছি বিগত সরকারের সময় একজন জিডি করার জন্য একজন আইনজীবীকে দেখা গেল যে আমাদের সভাপতি, বারের সম্পাদক, তারা ফোন করার পরেও তাদের 2 ঘন্টা 3 ঘন্টা বসা রাখা হয়েছে। এরকম আমরা দেখছি বিগত দীর্ঘদিন দেখছি আমরা এই বিষয়গুলো। এটা দুঃখজনক। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো যে আইনজীবীরা যাতে নিরাপদ বোধ করে আদালত চত্বরে বা যারা আহ, কাজ করতে পারে সেরকম একটা পরিবেশ, সেরকম একটা সুযোগ তৈরি করা হোক। জি, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আমি এখন একটু মিঠু সাহেবের কাছে যাব। জনাব মিঠু সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার একটা কোশ্চেন। এই 2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা কর্তৃক অনেক নিরীহ ছাত্র জনতা হত্যা এবং হত্যার শিকার হয়েছে এবং আহত হয়েছে। এই 24-এর আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে বা আহত হয়েছে, এদের যে সুবিচার, এই সুবিচার নিশ্চিতে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির করণীয় যদি আপনি একটু বলতেন। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আর কি। বা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, 24-এর অভ্যুত্থানের পরে আহ ছাত্র জনতার আন্দোলনের এই স্বাধীনতার সুফল যারা ভোগ করতেছি, আমরা যারা আছি, আমরা সম্মিলিতভাবেই আহ, সম্মিলিতভাবেই এই সম্মিলিতভাবেই আমরা এই বিচার কার্যে যতটুকু সহযোগিতা করার আমরা মনে হয় সেটা করতে পারতেছি। এবং সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ পিপি সেক্রেটারি মহোদয় এবং বারের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সিনিয়র আইনজীবীরা আছেন, তারাও আমি মনে করি সবাই কোঅপারেটিভ। আমরা সম্মিলিতভাবেই ইনশাআল্লাহ যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদেরকে আমরা হেল্প করতে পারি এবং আমরা অধ্যাত করেও আসতেছি ইনশাআল্লাহ। আর কোনো বিষয় আছে? জি জি, আমি আমার সর্বশেষ প্রশ্নটা করে আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিব। আমার সর্বশেষ প্রশ্নটা প্রথমে আমি জনাব আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, বলেন। বিচার বিভাগ সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে, বিচার বিভাগীয় সংস্কার কমিশন। এক্ষেত্রে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতি থেকে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে কোনো সুপারিশ বা পরামর্শ দেওয়া হয়েছে কিনা, বা সংস্কার ব্যাপারে যদি আপনাদের মতামত খুব সংক্ষেপে যদি একটু বলতেন। জি, আমরা আসলে বিচার বিভাগটা বাংলাদেশে একজনের ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়ে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো, সবগুলো যেমন ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগটা ওইরকম হয়েছে। বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। বিচার বিভাগের সংস্কারের জন্য প্রথম যেটা কাজ, যে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা। সেটা করে আহ, বিচারকদের নিয়োগের যে প্রক্রিয়াটা যাতে রাজনৈতিক না হয়, মেধাবীরা আসুক, যোগ্যরা আসুক। আর বিচারকদের অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টা এর সাথে আসুক। বিচারকরা যাতে কোনোভাবে আইন মন্ত্রণালয়ের নিকট লায়াবল না থাকে, এই বিষয়গুলো আমরা সুপারিশ করব। আর বিচারক নিয়োগের ক্ষেত্রে প্র্যাকটিসিং লয়ার, অর্থাৎ একটা ছেলে পড়াশোনা করলো, থিওরিটিক্যাল পড়াশোনা করার পরে প্র্যাকটিসিং কোনো কিছু জানে না, সে হঠাৎ করে বিচারক হয়ে গেল, এ অসংখ্য ভুল করবে। এই ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটু বয়স সীমা বৃদ্ধি করে প্র্যাকটিসিং লয়ারদের মধ্য থেকে নিলে আমার মনে হয় বিচারকের গুণমান, বিচারকদের বিচার করার যে দক্ষতা, এটা বৃদ্ধি পাবে। আর বিচার বিভাগের ক্ষেত্রে বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা ইতিমধ্যে দলবাজ যে সমস্ত বিচারক আছেন, দলবাজ, দুর্নীতিগ্রস্ত, আমার মনে হয় এরকম এই বিষয়গুলো আইডেন্টিফাই করা প্রয়োজন। আইডেন্টিফাই করে তাদেরকে, যাদের অবসরের দেয়া যায়, বা
এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে আনা দরকার, একটা শুদ্ধি অভিযান চালানো দরকার, যে যারা অনিয়ম করে ওই আহ, বিভিন্ন দলীয় কায়দায় বিভিন্ন ভাবে তারা আসছেন, এইরকম যারা এইরকম এই ধরনের বিচারকদের বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আর বিচারকটা নিয়োগ প্রক্রিয়াটা যেন বিচারকের নিয়োগ প্রক্রিয়াটা যেন অবশ্যই নিরপেক্ষ, স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থার মাধ্যমে হয়। তারা যেন পক্ষপাতিত্ব না করেন। দলীয় ভাবে যদি, দলীয় আনুগত্যের ভিত্তিতেই যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে তিমিরে আছি এই তিমিরেই থেকে যাব। বাংলাদেশে 18 কোটি মানুষ, সর্বশেষ জায়গা বিচার অঙ্গন। সেই বিচার অঙ্গনে আমরা দেখছি যে গত 16 বছরে কি হয়েছে। জুডিশিয়ারির ঘাড়ে বন্দুক রেখে যত প্রকার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা হয়েছে, সংবিধানের বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে বিচার বিভাগ দিয়ে বাতিল করা হয়েছে। আরো অনেক অনেক কাজ করা হয়েছে বিচার বিভাগকে দিয়ে, যেটা বিচার বিভাগের দায়িত্বশীল যারা ছিলেন তারা করেছেন আজ্ঞাবহ হয়ে, তারা সঠিক করেন নাই, এবং তাদের অনেকেই এখনো দায়িত্বে আছেন। আমি মনে করি এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। বিচারকদের সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ সংস্থার মাধ্যমে মেধাবীদের, প্র্যাকটিসিং লয়ারদের নিয়োগ দেওয়া হোক, একটা বিষয়। আর আমরা বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমাদের যে দাবিটা, বিচার বিভাগের একটা পার্ট হলো বার এবং বেঞ্চ, দুইটা অর্গান। এই দুইটা অর্গানের মধ্যে ভালো সম্পর্ক দরকার। বিচার বিভাগ সংস্কারের সময় আমাদের লয়ারদের সিকিউরিটির বিষয়টা কোনোভাবে আনা যায় কিনা, যেহেতু বার রিলেটেড, আমরা আমরা এই বিষয়টাও দাবি পেশ করব। রাজবাড়ী বার থেকে আমরা আলোচনার মাধ্যমে আমরা একটা দাবি দিব, আশা করি। এটা আমাদের সবার প্রাণের দাবি। আমরা ইদানিং দেখি যে ওই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই একটা গ্রুপ তৈরি হয়ে যায়, যারা থানা দখল করে নেয়, থানায় সালিশ করে, তারা আবার কোর্টের পরেও চলে আসে, কোর্টের পরে সে আবার তারা দাপট দেখানোর চেষ্টা করে। এই সিচুয়েশনটা কারণেই আমাদের লয়ারদের নিরাপত্তার বিষয়টাও এর মধ্যে আনা হোক, আমাদের এটা দাবি। আর বিচার বিভাগটা বাংলাদেশে যে আমাদের আগে যে বিচার বিভাগের, ইভেন এরশাদ সাহেবের ডিক্টেটরশিপের সময় যেটা হয় নাই, সেটা গত 16 বছর হয়েছে। আমরা আশা করব বিচার বিভাগ তার যে ত্রুটিগুলো ছিল গত 16 বছরে, যে বিষয়গুলো অন্যায় আবদার নির্বাহী বিভাগের মানতে গিয়ে তারা নিজেদের চরিত্রকে হনন করেছেন, বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে একটা স্বাধীন, নিরপেক্ষ, মেধাবীদের নিয়ে একটা বিচার বিভাগ বাংলাদেশে আসবে। সেই বিচার বিভাগ গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এটাই প্রত্যাশা। আপনারা কি লিখিত প্রস্তাব দেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করেছেন? লিখিত প্রস্তাব? আমরা আমাদের লিখিত প্রস্তাব, আমরা একটা প্রস্তাব আলোচনা সাপেক্ষে, আমাদের তো ডিসেম্বর মাস বন্ধ, অধিকাংশ লয়ার নাই, শুধুমাত্র ক্রিমিনাল প্র্যাকটিশনার যারা তারা আছেন, তাদের মধ্যে আবার সেশন কোর্টে 5 দিন ভ্যাকেশন কোর্ট হয়, সবাই নাই। আমরা চেষ্টা করব যে আমরা এই জায়গা থেকে একটা প্রস্তাবনা আমরা আলোচনা সাপেক্ষে আমরা আহ্বান করব আমাদের বিজ্ঞ সদস্যদের নিকট। আমরা এই মতামতটা আমরা কর্তৃপক্ষের নিকট প্রেরণের একটা ব্যবস্থা করব। যে ধন্যবাদ জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে আমাদের এই আজকে আলোচনা সবাই অংশগ্রহণ করার জন্য। এখন আমি জনাব মিঠু সাহেবের কাছে আসবো, ওনার কাছ থেকে ওনার বক্তব্য বা ওনার মতামত শুনে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি জনাব মিঠু সাহেব, যদি একটু জি, বলতেন। জি, আমি প্রথমেই বলেছি বিচার বিভাগ পৃথকীকরণ, দেখেন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি 2012 সালে যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ চলা শুরু করেছিলাম, আমরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে সেই কালো ছায়া থেকে আমরা আদৌ মুক্ত হতে পেরেছি। কারণ নির্বাহী বিভাগ থেকে পৃথক হলেও কিন্তু সেই নির্বাহী বিভাগের ছায়াই আমাদের বিচার বিভাগ আজও পরিচালিত হচ্ছে। সে কারণে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলে আমার মনে হয় এই বিচার প্রার্থী জনগণ, দ্যাট ইজ সারা বাংলাদেশের বিচার প্রার্থী মানুষ, এই বিচার অঙ্গনের যে দুর্নীতি ও অনিয়ম, এবং এই বিচারকরাও তার নিজস্ব শক্তি দিয়ে এই বিচার কার্য পরিচালনা করতে পারতেন। এবং সেক্ষেত্রে আইনজীবীদের যতটুকু আইনজীবীদের যতটুকু সহায়তা করার প্রয়োজন
সেটা আমরা রাজবাড়ী জেলা বার অন্যান্য বার যে কোনো অংশেই পিছনে নাই। আমরা মনে করি রাজবাড়ী বার, রাজবাড়ী যে বাংলাদেশের 64টা জেলার মতন এরা অনেকটা সমৃদ্ধশালী। লোকের সংখ্যা কম হলেও, আইনজীবীদের সংখ্যা কম হলেও আমরা জ্ঞানের পরিধি এবং আমাদের এই বিচার অঙ্গনে আমাদের পদযাত্রা অন্য অন্য জেলার তুলনায় কোনো অংশেই কম নেই। আমরা আশা করি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। আমরা সেক্ষেত্রে আইনজীবী প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করুক, এই আশাবাদ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যে জনাব মিঠু সাহেবকে ধন্যবাদ আমাদের সাথে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং জনাব আব্দুর রাজাক সাহেবকেও ধন্যবাদ। আজকে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।